মাঝখানের কিছুদিন আমার ভিডিও প্রকাশ করিনি। না করার কারণ হিসেবে বিষয়বস্তুর বড় অভাব, বড় বেশি একঘেয়েমিপনা, সেই একই কথার পুনরাবৃত্তি বার। সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে অমানবিক একটি পরিবেশ, কুৎসিত, বীভৎস, মানবিকতাহীন এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় মানুষ না বোঝে নিজের মূল্য, না বোঝে অপরের, না দেশের প্রতি প্রেম বা ভালোবাসা, না আছে এই বিশ্ব প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞতাবোধ। এই জীবন আকাশের নক্ষত্র নিহারিকার আলোককণিকা থেকে পৃথিবীর ধূলিকণা সকলে মিলে যে জীবন, মানুষের চৈতন্যময় জীবন সত্তা গড়ে তুলেছে, আমরা তার প্রতি যদি সামান্যতম কৃতজ্ঞতা প্রকাশ করতুম, তাহলে সমগ্র মানুষকে, মানব জাতির সত্তাকে আমরা ভালোবেসে একটি একাত্মবোধে নিজেদেরকে সমর্পণ করতে পারতুম এবং জীবন আরও অনেক ব্যাপ্ত এবং সুন্দরতর হতে পারত। কিন্তু তা বুঝি বিধাতার ইচ্ছা নয়। মানুষ হবে কবে? আমি এর আগে যে ভিডিওগুলো করেছি, যে আলোচনা করেছি, সেগুলি রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা এর উপর আমার পর্ব থেকে পর্বান্তরে আলোচনা ছিল এবং এক একটি রবীন্দ্রসঙ্গীতের ব্যাখ্যার সঙ্গে তার তাৎপর্য এবং গভীরতা এবং তার মধ্যে মানবীয় বৃত্তিগুলির যে প্রকাশ, সেইগুলি নিয়ে আলোচনা করেছি। কিন্তু ইদানিং কিছুদিন হলো একটি ভিন্ন প্রসঙ্গের অবতারণা করেছিলাম। সেটি হলো অমানবিক রাষ্ট্রচরিত্র ও রবীন্দ্রনাথ যে শুধু সাহিত্যের কয়েকটি শাখার মধ্যে নিজেকে আবদ্ধ রেখেছিলেন তা তো নয়, তিনি সমকালের বিশ্বের রাজনৈতিক সচেতনতার একটি জীবন্ত মূর্তি ছিলেন। শুধু ভারতবর্ষের রাজনৈতিক গতিবিধি নয়, সমগ্র বিশ্বের রাজনৈতিক গতিবিধি এবং রাজনীতির যে পরিবেশ, সেটি তিনি যেমনভাবে জেনেছিলেন, তার মতো করে আর কেউ জানতে পারেননি। শুধুমাত্র একজনের কথা বলবো, যিনি রবীন্দ্রনাথের সমগোত্রীয়, সেটি ফরাসি দেশের, পরবর্তীকালে সুইজারল্যান্ডে বসবাস করেছিলেন, লেখক এবং নোবেল পুরস্কার প্রাপ্ত উপন্যাসিক বা বহুবিধ রচনার যিনি স্রষ্টা, সেই রোমারওয়ালা। তাদের মধ্যে দীর্ঘদিন পত্রালাপ হয়েছে 1919 সাল থেকে 1940 সাল পর্যন্ত, এবং সেখানে রবীন্দ্রনাথ এবং রোমারওয়ালার যে বিশ্ববিধান, সমকালীন বিশ্ববিধানের উপরে যে গভীর গবেষণা, সেটি যারা পড়েছেন, সেই চিঠিপত্র যারা দেখেছেন, তারা জেনেছেন যে ওই রকম সমগ্র বিশ্ব সভ্যতার ক্রমবিবর্তন ধাপে ধাপে বিংশ শতাব্দী পর্যন্ত আত্মস্থ করা কত দুরূহ কর্ম ছিল, এবং যে কর্মে তারা কিন্তু সেই সময়কালে নয়, বর্তমান কাল পর্যন্ত প্রাসঙ্গিক রূপে উদাহরণস্বরূপ। যাই হোক, সেই প্রসঙ্গ অনেক দীর্ঘ। আমি এই যে আলোচনাটা করছি, অমানবিক রাষ্ট্রচরিত্র ও রবীন্দ্রনাথ, সেটি বর্তমান আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য, এবং সেই প্রেক্ষাপটেই আলোচনাটি।
আরও সেটিকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বলতে গেলে বলতে হবে বর্তমান পশ্চিমবাংলার রাজনৈতিক যে আলোড়ন, যে আন্দোলন, যে উত্তাপ, সেইটির দিকে লক্ষ্য রেখেই আমার এই আলোচনা। দেখুন, শাসকের পরিবর্তন হয়, দেশ তো থাকে একই রকম। দেশ, সমাজের চলমানতা, জীবনযাত্রা, জীবনাচরণের বহমানতা একই থাকে। শাসকের পরিবর্তন হয়, কিন্তু সেই শাসকের চরিত্রের উপর নির্ভর করে একটি দেশের, এমনকি একটি রাষ্ট্রের নিজস্ব চরিত্র। সেই রাষ্ট্র চরিত্র কিন্তু আমরা যখন বলি রাষ্ট্র চরিত্র, তখন রাষ্ট্রের ক্ষমতাসীন মানুষের, যারা রাষ্ট্রের নায়ক এবং পরিচালক, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে সেই রাষ্ট্রের চারিত্রিক বৈশিষ্ট্য। বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে মানবীয় গুণ কতখানি আছে সেটি বর্তমান ভারতীয় যারা, ভারত রাষ্ট্রের অধিবাসী যারা, তারা নিজেদের মতন করে তা উপলব্ধি করছেন। ভালো মন্দ বোঝার ক্ষমতা ভিন্ন ভিন্ন প্রাণের, ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের, ভিন্ন ভিন্ন রূপ। কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে সামাজিক মানবিকতার বা দেশীয় মানবিকতার যেটা সমগ্রতা আছে, তার যে একটি রূপ আছে, একটি মূর্ত জীবন্ত প্রতীক আছে, সেটি কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি কলুষিত। কেন কলুষিত? আজ পশ্চিমবাংলায় আরেকটি সরকারের, নবতম একটি সরকারের প্রতিষ্ঠা হতে চলেছে এবং তার সেই পদ্ধতির এটি অন্তিম লগ্ন। সেই অন্তিম লগ্নে আমরা যা দেখলাম, যা দেখছি, তা কিন্তু ভয়াবহ। কেন ভয়াবহ? না, মানুষকে, একটি রাজ্যের মানব সমাজকে বিচ্ছিন্ন, বিভক্ত করে সেই বিভক্ত একটি বৃহত্তর অংশকে নিজের সমর্থনের একটি জায়গা হিসেবে, আশ্রয়ের জায়গা হিসেবে, বা তার সমর্থন পাওয়ার ক্ষেত্রে যে ধরনের দ্বিচারিতা, বহুমুখীনতা, মিথ্যাচার এবং সর্বোপরি অমানবিকতা দেখা দিয়েছে, সেটিকে এক কথায় বর্বরোচিত বলে মনে হয়। বর্বরোচিত। আমি সমস্ত দেশ নেতাদের ক্ষেত্রে এটি প্রয়োগ না করেও বলতে পারি, তাদের মধ্যে কিছু এসে গেছেন যারা সেই মানবিকতায় বোধহীন, শুধুমাত্র আগ্রাসী এবং ক্ষমতালোভী সম্প্রদায়। আপনি আপনার মতো করে বিচার করেই নিতে পারেন। কেন বলছি কথা? সাম্প্রদায়িকতার বিষ বাষ্প অনুপ্রবিষ্ট হয়েছে কিন্তু বর্তমান রাজনৈতিক, সামাজিক সত্তার অভ্যন্তরে। রবীন্দ্রনাথ এটি দেখেছিলেন এবং তিনি উপলব্ধি করেছিলেন। তার লেখা 1920 সাল থেকে 1940 সালের মধ্যে বিভিন্ন প্রবন্ধ, উপন্যাস ইত্যাদি লেখায় তিনি তার বিবরণ দিয়ে গিয়েছেন। আগেও বুঝেছেন সে কথা, কিন্তু পরবর্তীকালে আরও বেশি প্রাঞ্জল ভাষায় সে কথা বলে গিয়েছেন। আজকে আমি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস থেকে আপনাদের সকলেরই পড়া সামান্য একটু অংশ পড়ে আপনাদেরকে শোনাই, তারপরে দু কথা বলে আজকের আমার এই আলোচনা শেষ করব। আমাদের আলোচনার শীর্ষক রাষ্ট্র চরিত্রের অমানবিকতা ও রবীন্দ্রনাথ। সন্দীপের চরিত্র, ঘরে বাইরে উপন্যাসের সন্দীপের চরিত্র আপনাদের জানা। সেখানকার কিছুটা অংশ আমি আপনাদের পড়ে শোনাই।
ঢাকা থেকে মৌলবী প্রচারকের আনাগোনা চলছে। ঢাকা থেকে মৌলবী প্রচারকের আনাগোনা চলছে। তাদের এলাকার মুসলমানেরা গোহত্যাকে প্রায় হিন্দুর মতোই ঘৃণা করত। তাদের এলাকার যেখানে আনা হচ্ছে, ধরুন সেই সময়কালের ওই পূর্ববঙ্গ মানে ঢাকা থেকে কলকাতার দিকটা, তাহলে ঢাকার বিপরীত তখন কলকাতা, তাহলে কলকাতার দিকটাতে অর্থাৎ পশ্চিমের দিকটাতে যে মুসলমান সম্প্রদায় ছিলেন তারা সেই সময় কী ভাবতেন না, গোহত্যাকে তারা তেমন রুচিশীল বলে মনে করতেন না। গোমাংস খাওয়া তো দূরের কথা। ভাবুন, আমাদের এলাকার মুসলমানেরা, আমাদের এলাকার রবীন্দ্রনাথের কথাই যদি বিশ্বাস করি, তাহলে ধরে নিন সেই সময় কলকাতা অঞ্চল হতেই পারে। আমাদের এলাকার মুসলমানেরা গোহত্যাকে প্রায় হিন্দুর মতোই ঘৃণা করত। গোহত্যাকে ঘৃণা করত, হিন্দুকে যেমন ঘৃণা করত। ভালো করে উপলব্ধি করুন, তাদের মধ্যে কি হিন্দুর প্রতি ঘৃণা ছিল? গোহত্যাও করতো না, কিন্তু হিন্দুর প্রতি ঘৃণা তাদের ছিল। কেন ঘৃণা ছিল? কিন্তু এই দু এক জায়গায় গরু জবাই দেখা দিল, শুরু হয়ে গেল সেই সময়। আমি আমার মুসলমান প্রজার কাছে তার প্রথম খবর পাই এবং প্রতিবাদ করতেও শুনি। এবারে বুঝলাম ঠেকানো শক্ত হবে। এইখানে অর্থাৎ যেখানে গোহত্যা নিষিদ্ধ, গোহত্যা হতো না, সেখানে গোহত্যা শুরু হলো। ঢাকা থেকে মৌলবীরা বা মৌলারা এলেন, তারা বোঝালেন হয়তো যে গোমাংস অভক্ষ নয়, এবং যথারীতি গোহত্যা শুরু হলো। রবীন্দ্রনাথ তার মুসলমান প্রজাদেরকে যা বলার বললেন। এটি হতে পারে কিন্তু শিলাইদহ, পাতিসর, সাজাদপুর এই অঞ্চলটাও হতে পারে। ভাবুন, অর্থাৎ গ্রাম্য বাংলাদেশ। এবারে বুঝলুম ঠেকানো শক্ত হবে। রবীন্দ্রনাথ হয়তো প্রথমে চাননি গোহত্যা হোক এবং চলুক, এটা হয়তো তিনি চাননি। জমিদার হিসেবে, লেখক হিসেবে কিন্তু নয়। ভেবে দেখুন, ব্যাপারটার মূলে একটা কৃত্রিম জেদ আছে। বাধা দিতে গেলে ক্রমে তাকে অকৃত্রিম করে তোলা হবে। কারণ কৃত্রিম জেদ আছে, গোহত্যা করা হবে, এর মধ্যে একটা জেদ। গোহত্যা করে হয়তো তাদের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাবে, যেহেতু হিন্দুরা গোহত্যা করে না আর হিন্দুদের ঘৃণা করে মুসলমানরা। অতএব গোহত্যা করে তারা সেই প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করবে। গভীরভাবে চিন্তা করুন, রবীন্দ্রনাথ বলছেন তার সমাজ চিন্তা, সমাজ চেতনা। আমার প্রধান হিন্দু প্রজাকে ডাকিয়ে অনেক করে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, নিজের ধর্ম আমরা রাখতে পারি, পরের ধর্মের উপর আমাদের হাত নেই। আমি বৈষ্ণব বলে শাক্ত তো রক্তপাত করতে ছাড়ে না। উপায় কি? মুসলমানকেও নিজের ধর্মমত চালাতে দিতে হবে। তিনি ভেবেছিলেন যাতে করে হিন্দু এবং মুসলমানের মধ্যে এই গোহত্যাকে নিয়ে একটি বিভেদের সৃষ্টি না হয়। এটা চরম ঘৃণা এবং প্রতিশোধ স্পৃহা অর্থাৎ প্রতিবাদের ক্ষেত্রে বা প্রতিশোধের ক্ষেত্রে গিয়ে সেটি পর্যবসিত না হয়। ভেবেছিলেন তোমরা গোলমাল করো না। রবীন্দ্রনাথ হিন্দুদেরকে বোঝালেন হতেই পারে বৈষ্ণবেরা মাংস ভক্ষণ করে না, শাক্তরা করে, শাক্তরা বলি দেয়। তাহলে শাক্তদের ধর্মে যেমন আমরা বাধা দিই না, মুসলমানদের ধর্মেও বাধা দেওয়ার, ধর্মের বা তাদের চিন্তাধারায় রুচিবোধে বাধা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। গভীরভাবে চিন্তা করুন। তারা বললে, মহারাজ এতদিন তো এসব উপসর্গ ছিল না, এরকম গোহত্যা টোহত্যা ছিল না। আমি বললাম ছিল না, সে ওদের ইচ্ছা। আবার ইচ্ছা করেই যাতে নিবৃত্ত হয় সেই পথ দেখো। নিজেরা যদি ইচ্ছা করে তাহলে এর থেকে নিবৃত্তি পাবে, তারাও পাবে এবং গোহত্যাও নিবৃত্ত হবে। সে তো ঝগড়ার পথ নয়। তারা বললে, না মহারাজ, সেদিন আর নেই। শাসন না করলে কিছুতেই থামবে না, শাসন করতে হবে। আমি বললুম, শাসনে গোহিংসা তো থামবেই না, তার উপর মানুষের প্রতি হিংসা বেড়ে উঠতে থাকবে। অর্থাৎ গোহিংসা তো থামবেই না, সেই গোহিংসাটি অর্থাৎ গুরু হত্যা করতে না দিলে সেই হিংসাটি আবার জাতিগত হিংসায় রূপান্তরিত হয়ে যাবে। যেমনভাবে হিন্দুদের প্রতি তাদের একটা হিংসা বা ঈর্ষা রয়েছে, সেটি দ্বিগুণায়িত হবে। রবীন্দ্রনাথ বলছেন, কখন বলছেন ভেবে দেখুন,
এদের মধ্যে একজন ছিল ইংরেজি পড়া, সে এখনকার বুলি আওড়াতে শিখেছে বর্তমান। সে বললে, দেখুন, এটা তো কেবল একটা সংস্কারের কথা নয়, আমাদের দেশ কৃষিপ্রধান, এদেশে গরু যে, অর্থাৎ গরুকে হত্যা করে লাভ নেই, কৃষিপ্রধান দেশ, গরু তো আমাদের অনেক কিছু দেয়, তার গোবর থেকে আরম্ভ করে একবারে শেষে হাড় পর্যন্ত আমাদের কাজে লাগে, আর তারপরে চাষাবাদের ক্ষেত্রে তো গরু অনুপেক্ষণীয়ভাবে প্রয়োজন, সেটা বললে। আমি বললুম, এদেশে মহিষও দুধ দেয়, মহিষেও চাষ করে, কিন্তু তার কাটামুন্ডু মাথায় নিয়ে সর্বাঙ্গে রক্ত মেখে যখন উঠোনময় নৃত্য করে বেড়ায়, তখন ধর্মের দোহাই দিয়ে মুসলমানের সঙ্গে ঝগড়া করলে ধর্ম মনে মনে হাসেন, কেবল ঝগড়াটাই প্রবল হয়ে ওঠে। কেবল গরুই যদি অবদ্ধ হয় আর মোষ যদি অবদ্ধ না হয়, তবে ওটা ধর্ম নয়, ওটা অন্ধ সংস্কার। গোহত্যা নিষিদ্ধ করতে হবে, চলবে না, হিন্দুরা সেটা মানে না, গোহত্যা। কিন্তু হিন্দুদের, শাক্ত হিন্দুদের পূজায় মোষ বলি কৌলিক প্রথা ছিল, কোনো কোনো স্থানে ছাগ বলি, অজশিশু বলি তো ছিলই, তার সঙ্গে ছিল মোষ বলি। তাহলে যে যুক্তিতে গোহত্যা নিষিদ্ধ হতে পারে, সেই যুক্তিতে কেন মোষ বলি হবে, মহিষ হত্যা হবে? অর্থাৎ একটি ধর্মীয় আচরণের মধ্যে একটি মহিষকে বলি দিয়ে তার সেই লাভাস্রোতের মতো উচ্ছ্রিত রক্ত সারা গায়ে, ঘাতক সারা গায়ে মেখে যখন একজন কাপালিকের মতো পুরোহিত মাতৃসাধক উঠোনময় নৃত্য করে, তখন তার মধ্যে কি সেই প্রাণীর প্রতি যুক্তিবোধ বা যৌক্তিক ধর্ম থাকে? থাকে না তো। একই রকম হত্যালীলা, সেই ভয়ঙ্কর হিংস্রতা, এটিকে থামাবে কী করে? এটি যদি সমাজ গ্রাহ্য করে, হিন্দু সমাজের যদি এটি প্রথা হয়ে থাকে, মুসলমান একটা গো হত্যা করলে সেখানেই বা তীব্রভাবে বাধা দেওয়ার প্রয়োজন কোথায়? তাহলে সেই হিংসাগুলি, উভয় পক্ষেরই হিংসাগুলি তো এসে পড়ে মানুষের প্রতি বা সম্প্রদায়গতভাবে যে হিংসা, সেই হিংসাকে তো বহুগুণ বাড়িয়ে তুলবে। এদিকটা কি আমরা কখনো ভেবেছিলাম? আজ থেকে কত বছর আগে, বোধহয় 100 বছর হয়ে গেল কি তারও বেশি, শতাধিক বছর আগে এই বাংলার সমাজের কথা রবীন্দ্রনাথ এইভাবে ভেবেছিলেন। আরেকটু পড়ি। ইংরেজি পড়া বললে, যে ইংরেজি পড়েছে সে বললে, এর পিছনে কে আছে সেটা কি দেখতে পাচ্ছেন না? মুসলমানরা জানতে পেরেছে তাদের শাস্তি হবে না। মুসলমানরা জানে গরু হত্যা করলে শাস্তি হবে না। পাঁচুড়েতে কি কাণ্ড তারা করেছে শুনেছেন তো? আমি বললুম, এই যে মুসলমানদের অস্ত্র করে আজ আমাদের উপর হানা সম্ভব হচ্ছে, এই অস্ত্রই যে আমরা নিজের হাতে বানিয়েছি, ধর্ম যে এমনি করেই বিচার করেন। অর্থাৎ মুসলমানদের প্রতি এই যে বিরূপতা, এই যে ঘৃণা আমরা এখন সৃষ্টি করছি, এই যে অস্ত্র প্রয়োগ করছি, ঘৃণার অস্ত্র, এটি কিন্তু আমাদের নিজেদেরকেও তো ছাড়বে না। নিজেদের সঙ্গে, নিজেদের সংস্কারের মধ্যে, নিজেদের ধর্মের মধ্যে অঙ্গীভূত যখন হয়ে যাবে, তখন আমরা সেই একই সংস্কারের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করব, এবং সেটি সামাজিক মানুষের ক্ষেত্রে কতখানি ভয়াবহ পরিণাম সৃষ্টি করতে পারে একবার ভেবে দেখুন। ইংরেজি পড়া বললে, আচ্ছা ভালো, তাই খরচ হয়ে যাক, কিন্তু এর মধ্যে আমাদের একটা সুখ আছে। আমাদের এবার জিত, যে আইন ওদের সকলের চাইতে শক্তি, সেই আইনকে আজ আমরা ধূলিসাৎ করেছি। এতদিন ওরা রাজা ছিল, আজ ওদের আমরা ডাকাতি ধরাবো। এ কথা ইতিহাসে কেউ লিখবে না, কিন্তু এ কথা চিরদিন আমাদের মনে থাকবে। এদিকে কাগজে কাগজে অখ্যাতিতে আমি বিখ্যাত হয়ে পড়লাম। আমি যে বলেছি
অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন, আমি যে সে কথা বলেছিলাম, অর্থাৎ যে ওদের গোহত্যাকে নিষিদ্ধ করার জন্য প্রচেষ্টা কিন্তু হিংসাকে বহুগুণায়িত করবে। সেইটির জন্যই কাগজে কাগজে লেখকের, অর্থাৎ নিখিলের, এখানে চরিত্রটি হচ্ছে নিখিলের আলোচনা হতে লাগলো। কি, এদিকে কাগজে কাগজে অখ্যাতিতে, অর্থাৎ নিখিল যে হিন্দু ধর্ম বিরোধী, আমি অখ্যাতিতে বিখ্যাত হয়ে গেলাম, নাম হলো সর্বত্র। কিন্তু এর মধ্যে শুনেছি চক্রবর্তীদের এলাকায় নদীর ধারে শ্মশানঘাটে দেশসেবকদের দল আমার কুশপুত্তলি বানিয়ে খুব ধুম করে সেটাকে দাহ করেছে। তার সঙ্গে আরও অনেক অপমানের আয়োজন ছিল। এরা কাপড়ের কল খুলে যৌথ কারবার করবে বলে আমাকে খুব বড় শেয়ার কেনাতে এসেছিল। আমি বলেছিলাম, যদি কেবল আমার এই কটি টাকা লোকসান যেত খেদ ছিল না, কিন্তু তোমরা যদি কারখানা খোলো তবে অনেক গরিবের টাকা মারা যাবে, এই জন্যই আমি শেয়ার কিনব না। রবীন্দ্রনাথ তখন সেই সময়কালে আপনারা হয়তো জানেন যে তার দরিদ্র প্রজাদেরকে বিনা সুদে টাকা দিতেন, যাতে করে বড় বড় মহাজনদের হাত থেকে তারা নিষ্কৃতি পায়। সে এক আলাদা কাহিনী। আরেকটু কথা, আমি বলেছিলাম যদি কেবল আমার এই কটি টাকা লোকসান যেত, অর্থাৎ তারাও রবীন্দ্রনাথকে দলে টানতে চেয়েছিলেন। ভেবে দেখুন, তাহলে শিল্পী মহলকে কিন্তু দলে টানার প্রয়াসই হয় সামাজিকভাবে যারা এই সাম্প্রদায়িকতাকে নিজেদের মতন নিজেদের স্বার্থে প্রয়োগ করে, ব্যবহার করে। তারা কিন্তু তাদের নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্যে তারা কিন্তু শিল্পী এবং সাহিত্যিকদেরকেও নিজের দলে আনার প্রস্তাব দেয় এবং তাদেরকে কোনো না কোনোভাবে প্রলোভন দেখানো হয়। আপনারা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন বর্তমান শুধু পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের প্রেক্ষাপট যদি বিচার করেন তাহলে দেখতে পাবেন কীভাবে শিল্পী এবং যথেষ্ট চিন্তাশীল ব্যক্তিদেরকেও প্রভাবিত করার চেষ্টা করছে বর্তমান নির্মম রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রচরিত্র। কেন মশাই? এতে তো দেশের হিত কি আপনি পছন্দ করেন না? কারবার করলে দেশের হিত হতেও পারে, কিন্তু দেশের হিত করব বললেই তো আর কারবার হয় না। যখন ঠান্ডা ছিল তখন আমাদের ব্যবসা ঢলেনি, আর খেপে উঠেছি বলেই কি আমাদের ব্যবসা হু করে চলবে? আজকে খেপে উঠেছি, আজকে নতুন করে দেশ গড়তে হবে, স্বদেশি কাপড় তৈরি করে বিক্রি করতে হবে, তাতে করেই কি দেশপ্রেম উত্তাল হয়ে উঠবে? যাই হোক, এবার আমি এই প্রসঙ্গে দুটো কথা বলতে চাই। একটি, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় একটি অদৃশ্য ফুল্গুধারার মতন ভয়ঙ্কর পরিণাম নিয়ে আসার জন্যে একটি শক্তি কাজ করে চলেছে, যার একমাত্র উদ্দেশ্য ক্ষমতাকে করায়ত্ত করা, যার একমাত্র উদ্দেশ্য দেশের সমস্ত সম্পত্তি সম্পদ, দেশের যা কিছু কল্যাণকর ব্যবস্থা, যা কিছু বিচার, যা কিছু মানবিকতা বোধ সঞ্জাত সেবাপরায়ণতা, দেশের বা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত সেবাপরায়ণতা, কল্যাণকর সেবাপরায়ণতা। সেখান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একমুখী, এক স্রোতে, সেটিকে অত্যন্ত অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর এক স্রোতে সেটিকে তরঙ্গায়িত করা হচ্ছে শুধুমাত্র ক্ষমতার
লালসায় এবং এই লালসা অমানবিকতার জন্ম দিয়েছে এবং এমন এক অমানবিক ব্যবস্থা আজকে সৃষ্টি হয়েছে, আমরা নিজেরা সৃষ্টি করেছি, রাষ্ট্র সৃষ্টি করেছে, নেতৃত্ব সৃষ্টি করেছে, যা আগামী দিনে একটি জাতিকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার ক্ষেত্রে, ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে একটি বজ্রপাত রূপে নেমে আসবে। ভাবুন।